কার বিশ্লেষণে স্বাগতম জানাচ্ছি। আমাদের চারপাশে তো লক্ষ লক্ষ প্রজাতির জীব রয়েছে, তাই না? একদম অণুজীব থেকে শুরু করে বিশাল নীলতিমি পর্যন্ত। কিন্তু বিজ্ঞানীরা কিভাবে এই বিশাল আর বৈচিত্র্যময় জীবজগতের একটা সুশৃঙ্খল রূপরেখা তৈরি করেন, সেটাই আজ আমরা খুব সহজভাবে উদ্ঘাটন করব। চলুন শুরু করা যাক। এখন সবচেয়ে বড় আর মৌলিক প্রশ্নটা হলো, বিজ্ঞানীরা ঠিক কিভাবে এত অনন্য জীবকে সুশৃঙ্খলভাবে সাজান। একটু ভেবে দেখলে বোঝা যায়, প্রকৃতির এই বিশালতা কিন্তু আক্ষরিক অর্থেই বিশাল একটা বিশৃঙ্খলা তৈরি করতে পারে। যদি কোনো বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস না থাকত, তাহলে প্রতিটি জীবকে আলাদাভাবে চেনা বা বোঝা প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়াত। আজ আমরা যে বিষয়গুলো নিয়ে জানব তা হল ১. শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, ২. আধুনিক শ্রেণীবিন্যাসের ভিত্তি, ৩. দুটি সুপার কিংডম, ৪. ফাঞ্জাই এবং প্ল্যান্টি নিয়ে আলোচনা, ৫. অ্যানিমেলিয়া বা প্রাণীজগৎ এবং সবশেষে শ্রেণীবিন্যাসের ক্রমবিকাশ। চলুন আমাদের প্রথম ধাপে যাওয়া যাক, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। আসলে শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমি জীবজগৎকে এমন দারুণভাবে সুশৃঙ্খল করে যাতে খুব নির্ভুলভাবে জীব শনাক্ত করা যায়। আর সবচেয়ে বড় কথা হলো, এর মাধ্যমে জৈবিক জ্ঞান সংরক্ষণ করা যায়। একবার ভেবে দেখা যাক তো, এই পদ্ধতিটা না থাকলে প্রতিটি জীবের আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করা আর সেই জ্ঞান ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া কতটা কঠিন হতো। বলতে গেলে আক্ষরিক অর্থেই অসম্ভব একটা কাজ হতো। এবার দ্বিতীয় ধাপে আসা যাক, আধুনিক শ্রেণীবিন্যাসের ভিত্তি। এই শ্রেণীবিন্যাস কিভাবে ধাপে ধাপে বিকশিত হয়েছে তার ইতিহাসটা কিন্তু বেশ চমকপ্রদ। ১৭৩৫ সালে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এই বিশাল কাজের সূচনা করেছিলেন। এরপর ১৯৬৯ সালে আর.এইচ. হুইটেকার, ১৯৭৪ সালে মার্গুলিস এবং একদম সাম্প্রতিককালে ২০০৪ সালে ক্যাভেলিয়ার স্মিথ এই কাঠামোকে আরও অনেক বেশি আধুনিক করেছেন। মানে এটা কিন্তু কোনো স্থির বিষয় নয়, বরং যুগের সাথে তাল মিলিয়ে আপডেট হতে থাকা একটা জীবন্ত ফ্রেমওয়ার্ক। ১৯৬৯ সালে আর.এইচ. হুইটচেকারের প্রস্তাবিত বিখ্যাত 5 কিংডম মডেলটা সত্যি বলতে বিজ্ঞানের জগতে একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল। এখানে সমগ্র জীবজগৎকে মূলত 5টি বড় ভাগে বা রাজ্যে ভাগ করা হয়েছে। এগুলো হলো মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া। এবার চলুন ৩ নম্বর বিষয়ে যাই, দুটি সুপার কিংডম। ১৯৭৪ সালে বিজ্ঞানী মার্গুলিস একটু ভিন্নভাবে চিন্তা করলেন। তিনি হুইটেকারের ওই 5টি রাজ্যকে বিশাল দুটো ছাতার নিচে নিয়ে এলেন। এই দুটো সুপার কিংডমের মধ্যে মূল পার্থক্যটা কিন্তু বেশ স্পষ্ট। একটা হলো প্রোক্যারিওটা বা আদিকোষী, মানে এদের কোনো সুগঠিত নিউক্লিয়াস নেই। আর অন্যটা হলো ইউক্যারিওটা বা প্রকৃত কোষী, যাদের কোষে একেবারে ছিমছাম সুগঠিত একটা নিউক্লিয়াস থাকে। অবিশ্বাস্য হলেও সত্যি, কোষের ভেতরের এই একটা মাত্র পার্থক্যই পুরো জীবজগতের শ্রেণীবিন্যাসে বিশাল বড় একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করে। উদাহরণ হিসেবে বলা যায়, এই যে ব্যাকটেরিয়ার মতো মনেরা রাজ্যের জীবগুলো আছে, এদের গঠন কিন্তু অত্যন্ত সাধারণ, খুব বেশি জটিলতা নেই। অন্যদিকে প্রোটিস্টা রাজ্যের জীব যেমন অ্যামিবা, এদের গঠন কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি জটিল এবং সুগঠিত। মনেরা রাজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলোর দিকে খুব দ্রুত একটু নজর দেওয়া যাক। এরা মূলত আণবিক ক্ষণিক এবং এককোষী। মজার ব্যাপার হলো, এদের কোষে কোনো নিউক্লিয়ার পর্দা বা মাইটোকন্ড্রিয়া থাকে না। এরা মূলত দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে আর বেশিরভাগ ক্ষেত্রেই পরভোজী হয়। একদম সহজ কথায় বলতে গেলে এরা হলো পৃথিবীর সবচেয়ে আদিম প্রকৃতির জীব। অন্যদিকে প্রোটিস্টা রাজ্যের দিকে তাকালেই বিবর্তনের একটা সুস্পষ্ট ধাপ চোখে পড়ে। এরা এককোষীয় হতে পারে, আবার বহুকোষীয় হতে পারে। তবে সবচেয়ে বড় কথা হলো, এদের একটা সুগঠিত বা ট্রু নিউক্লিয়াস থাকে। এদের কোষে নানা ধরনের অঙ্গাণু সুন্দরভাবে সাজানো থাকে এবং এরা মাইটোসিস বা কনজুগেশনের মাধ্যমে প্রজনন সম্পন্ন করে। এবার ৪ নম্বর বিষয় চলে আসি, ফাঞ্জাই এবং প্ল্যান্টি রাজ্যের বিস্তারিত আলোচনা। অণুবীক্ষণিক জগৎ থেকে বেরিয়ে এবার একটু পরিচিত জগতে আসা যাক। এই যে পেনিসিলিয়াম আর মাশরুম, এগুলো হলো ফাঞ্জাই বা ছত্রাক রাজ্যের চমৎকার সব উদাহরণ। একটা ব্যাপার কি জানেন, ছত্রাক দেখতে অনেকটা উদ্ভিদের মতো মনে হলেও এরা কিন্তু উদ্ভিদের থেকে সম্পূর্ণ আলাদা। এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, বরং অন্য মাধ্যম থেকে খাদ্য একেবারে স্পঞ্জের মতো শোষণ করে নেয়। আসলে ফাঞ্জাইকে কোনোভাবেই উদ্ভিদ বলা যায় না, আর এর পেছনে সুস্পষ্ট কিছু কারণও আছে। প্রথমত, এদের কোষে কোনো ক্লোরোপ্লাস্ট নেই, যেটা সালোকসংশ্লেষণের জন্য একদম অপরিহার্য। দ্বিতীয়ত, এদের কোষপ্রাচীর কাইটিন নামের একটা উপাদান দিয়ে তৈরি। এরা মূলত মৃতজীবী বা পরজীবী হিসেবে অন্য জায়গা থেকে খাদ্য শোষণ করে বেঁচে থাকে, আর বংশবৃদ্ধির জন্য হ্যাপ্লয়েড স্পোর বা রেণু ব্যবহার করে। ঠিক আছে, এবার তাহলে প্ল্যান্টি রাজ্যের দিকে তাকানো যাক। মাটিতে খুব শক্তভাবে দাঁড়িয়ে থাকা এই বিশাল কাঁঠাল গাছটি কিন্তু প্ল্যান্টি রাজ্যের উন্নত টিস্যুতন্ত্র এবং জটিল কাঠামোর একটা একদম পারফেক্ট উদাহরণ।
প্লান্টি বা উদ্ভিদ জগতের মূল বৈশিষ্ট্যগুলো যদি বলি তাহলে বলতে হবে এরা হলো প্রকৃতকোষী এবং শালক সংশ্লেষণকারী স্বভোজী, অর্থাৎ এরা নিজেদের খাদ্য নিজেরাই চমৎকারভাবে তৈরি করে নিতে পারে। এদের দেহে অত্যন্ত উন্নত টিস্যুতন্ত্র থাকে, ভ্রূণ সৃষ্টি হয় এবং অ্যানাইসোগ্যামাস প্রক্রিয়ায় এদের যৌনজনন সম্পন্ন হয়। দেখতে দেখতে আমরা ৫ নম্বর অংশে চলে এসেছি, অ্যানিমেলিয়া বা প্রাণী জগৎ। এই রাজ্যেই কিন্তু মানুষসহ পৃথিবীর সমস্ত বন্যপ্রাণীর অবস্থান। এই যে রাজকীয় রয়্যাল বেঙ্গল টাইগার, এটি অ্যানিমেলিয়া রাজ্যের জটিল এবং বহুকোষী কাঠামোর অত্যন্ত শক্তিশালী এবং দৃষ্টিনন্দন একটা প্রতীক। প্রাণীজগতের বৈশিষ্ট্যগুলো কিন্তু ফাঞ্জাই বা প্লান্টি থেকে একেবারেই অন্যরকম। প্রাণীদেহ বহুকোষী হলেও এদের কোষে কোনো শক্ত কোষপ্রাচীর বা প্লাস্টিড থাকে না। এরা হেটেরোট্রফিক, যার মানে হলো এরা খাদ্য গলাধকরণ করে বা গিলে খায়। এদের অত্যন্ত জটিল টিস্যুতন্ত্র রয়েছে এবং ভ্রূণ বিকাশের সময় এদের ভ্রূণীয় স্তরও সৃষ্টি হয়। একটা মজার তথ্য দিই, কোষপ্রাচীর না থাকার কারণেই কিন্তু প্রাণীরা এত সহজে এবং দ্রুত চলাফেরা করতে পারে। আমরা একেবারে শেষ ধাপে অর্থাৎ ৬ নম্বর অংশে পৌঁছে গেছি, শ্রেণীবিন্যাসের ক্রমবিকাশ। সবচেয়ে কৌতূহলোদ্দীপক ব্যাপার কি জানেন? বিজ্ঞানের শ্রেণীবিন্যাসের কাজ কখনোই সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় না। এই যেমন ২০০৪ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী টমাস ক্যাভেলিয়ার স্মিথ একটি 6 কিংডম মডেল প্রস্তাব করেন। প্রযুক্তি আর আমাদের জ্ঞানের পরিধি যত বাড়ছে, জীবনের এই ব্লুপ্রিন্ট বা রূপরেখাও কিন্তু ঠিক ততটাই আধুনিক হচ্ছে। তিনি প্রোটিস্টাকে 2টি ভাগে ভাগ করেন এবং মনেরা নাম পরিবর্তন করে রাখেন ব্যাকটেরিয়া। জীববিজ্ঞানের এই চমৎকার বিশ্লেষণটি যদি শিক্ষণীয় মনে হয়, তবে বিজ্ঞান জগতের এমন আরও অনেক আকর্ষণীয় বিষয় একসাথে উদ্ঘাটন করতে আজই নিয় শিক্ষালয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকা যেতে পারে। সবশেষে সবার জন্য চমৎকার একটা ভাবনার খোরাক রেখে যেতে চাই। আজ যদি গভীর সমুদ্রের একেবারে তলদেশে সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্যের কোনো জীব আবিষ্কৃত হয়, তবে সেটি এই রাজ্যগুলোর মধ্যে কোনটিতে জায়গা পাবে? নাকি প্রকৃতির এই বিশাল বৈচিত্র্যকে জায়গা দেওয়ার জন্য বিজ্ঞানীদের সম্পূর্ণ নতুন কোনো রাজ্যই তৈরি করতে হবে? এই একটা প্রশ্নই প্রমাণ করে যে জীবনের বিশাল এই পাঠাগারে এখনও অনেক কিছু জানাই আমাদের বাকি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।